আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা আজকে বোটানি চ্যাপ্টার 10 শুরু করব। বোটানি চ্যাপ্টার 10। বোটানি চ্যাপ্টার 10 একটা মানে অন্যতম সহজ একটা চ্যাপ্টার। এটা খুবই সহজ, পড়তে মজার। আমরা শুরু করি, হ্যাঁ। এটা চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। তাহলে প্রথমত যে জিনিসটা আমাদের মাথায় আনতে হবে সেটা হচ্ছে প্রজনন কি। প্রজনন কি, এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে প্রজনন হচ্ছে আসলে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি হয়, একটা জীব তার বংশধর তৈরি করে। একটা জীব করে তার বংশধর তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে। অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আসলে আমাদের জনন। তাহলে উদ্ভিদের প্রজননটা কি? আমরা তো বললাম উদ্ভিদ প্রজনন, তাহলে উদ্ভিদ প্রজননটা কি? সিম্পল, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হবে। ঠিক আছে, যে একটা মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া। তাহলে উদ্ভিদ প্রজনন বলতে বোঝায় মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ তৈরির যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে উদ্ভিদ প্রজনন। তাহলে প্রজনন মানে হচ্ছে কি, একটা যে প্রক্রিয়ায়, শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর তৈরি করে। মানে কি, মানুষ থেকে মানুষ, গরু থেকে গরু, ছাগল থেকে ছাগল, গোলাপ গাছ থেকে গোলাপ গাছ, তাই না? এই যে জিনিস, সেটা হচ্ছে আসলে আমাদের প্রজনন। তাহলে এখন উদ্ভিদের প্রজনন নিয়ে এই যে ভ্রূণ সৃষ্টি হবে, ঠিক আছে, উদ্ভিদের যে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি, এই যে ভ্রূণের বিকাশ, হুম, এগুলা নিয়ে বৈজ্ঞানিক ভাবে যে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় উদ্ভিদ এমব্রায়োলজি বা উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান। এটাকে বলা হয় উদ্ভিদ ভ্রূণ বিদ্যা, মানে প্লান্ট এমব্রায়োলজি। প্লান্ট এমব্রায়োলজি। এমব্রায়ো মানে হচ্ছে আসলে আমাদের ভ্রূণ। ভ্রূণ জিনিসটা কি আসলে, এই যে আমাদের একটা ডিম্বাণু আর একটা শুক্রাণু মিলিত হয়, এটা বিভাজিত হতে হতে একটা মানে গঠনে পৌঁছায়, যেখান থেকে আসলে সে তার একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা শুরু করে। তাকে মেনলি বলা হচ্ছে ভ্রূণ। এখন কথা হচ্ছে, এই যে প্রজনন, প্রজনন কত প্রকার? এই যে প্রজনন, প্রজনন হচ্ছে মেনলি দুই প্রকার। একটা হচ্ছে যৌন প্রজনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। তাহলে প্রজনন হচ্ছে দুই প্রকার। কি কি? যৌন প্রজনন, অযৌন প্রজনন। এছাড়া আরেকটা বিশেষ ধরনের প্রজনন দেখা যায়, সেটার নাম হচ্ছে পার্থানোজেনেসিস। সেটার নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি, এটা চ্যাপ্টারের সামনে গেলে আমরা পড়তে পারবো। বা এটাকে আরেকটা নামে ডাকা হয় অপুংজনি। এটাকে আরেকটা নামে ডাকা হয় অপুংজনি। তাহলে এখন কথা হচ্ছে যৌন প্রজননটা কি? যৌন প্রজননটা কি বা কাকে বলে? যৌন প্রজনন বলতে বোঝায় মানে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জন্ম, তাকেই বলা হয় যৌন প্রজনন। তাহলে যৌন প্রজনন বা যাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই যৌন প্রজনন মানে কি? তাহলে সংজ্ঞাটা হলো যে দুটি ভিন্ন প্রকৃতির, দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেটের, গ্যামেট, এখানে দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেট কি বলতে বোঝাতেছে, হচ্ছে পুং গ্যামেট আর হচ্ছে স্ত্রী গ্যামেট। জিনিসটা আরো যদি ভেঙে বলি, তার মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে দুটি ভিন্ন প্রকৃতির গ্যামিটের মানে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সূচনা হয় বা যে প্রজনন হয়, তা কি বলা হয় আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন।
ওকে, তাহলে অযৌন প্রজননটা কি? যেখানে আসলে আমাদের এরকম গ্যামেটের দরকার হয় না, জনন কোষের প্রয়োজন হয় না, জনন কোষ ছাড়া যে গ্যামেট মানে জননটা হয় তাকে বলা হয় অযৌন প্রজনন। এখন কথা হচ্ছে আমরা আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি। এই চ্যাপ্টারটাতে অন্যগুলো নিয়ে আলোচনা করা হয়, মেনলি আমাদের চারপাশে আমরা আবৃতবীজী উদ্ভিদ বেশি দেখতে পাই। তাহলে আবৃতবীজীদের ক্ষেত্রে যে যৌন প্রজননটা ঘটে ওটা কোন ধরনের? ওটা হচ্ছে উগ্যামাস। ওটা কেমন ধরনের? ওটা হচ্ছে উগ্যামাস ধরনের। মানে যৌন প্রজনন বিভিন্ন ধরনের হয়, কিন্তু তাদের হচ্ছে উগ্যামাস ধরনের যৌন প্রজনন। উগ্যামাস, অ্যানাসোগ্যামাস জিনিসগুলো কি সামনের দিকে আমরা আস্তে আস্তে সব জানতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন নিয়ে শুরু করবো। আচ্ছা, আবৃতবীজীর ইংলিশ আমরা সবাই কিন্তু চ্যাপ্টার 7 এ পড়ে আসছি, এনজিওস্পার্ম। কি? এনজিওস্পার্ম, এটা কিন্তু আবৃতবীজী, তাই না? এখন আমরা আবৃতবীজীর কিভাবে মানে প্রজনন করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, তাই না? যেহেতু যৌন প্রজনন, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু লাগবে। এখন কথা হচ্ছে শুক্রাণুটা আসে করতে, তার যে পুংস্তবক থাকে, পুংস্তবক কত নম্বর স্তবক? ফুলের তৃতীয় স্তবক। পুংস্তবকের মধ্যে আলটিমেট আসলে থাকে পুংকেশর। মানে পুংস্তবকের মধ্যে মানে পুংস্তবক তো পুংকেশর, তাই না? এটা তো আমরা বুঝি, অনেকগুলো পুংকেশর থাকে। এই পুংকেশরের মধ্যে থাকে পরাগধানী। কি থাকে? পরাগধানী। পরাগধানীর মধ্যে আলটিমেটলি তৈরি হয় পরাগরেণু। কি তৈরি হয়? পরাগরেণু। আর পরাগরেণুতে তৈরি হয় আমাদের শুক্রাণু। পরাগরেণুতে তৈরি হয় শুক্রাণু। তার মানে পুংস্তবকের মধ্যে আমাদের পুংকেশর আছে, পুংকেশরের মধ্যে আমাদের পরাগধানী আছে, পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি হয় আলটিমেটলি। তাহলে ডিম্বাণুটা আসতে কই থেকে? সেটা আসলে আমাদের আসতেছে স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর যেটা আছে আমাদের। হ্যাঁ, স্ত্রী স্তবকের ভেতরে আমাদের যে গর্ভাশয় আছে, তাই না? আমরা তো জানি যে স্ত্রী কেশরের মধ্যে তার কি কি আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো আমরা অন্য চ্যাপ্টারে পড়ে আসছি, ছোটবেলায় পড়ে আসছি। তাহলে আমরা বলতেছি তার যে স্ত্রী স্তবক আছে, তো এই স্ত্রী স্তবকের মধ্যে আছে আমাদের গর্ভাশয়। কি আছে? গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্ব। কি থাকে? গর্ভাশয়ের মধ্যে কি থাকে? ডিম্ব। মানে গর্ভাশয় ডিম্বকটা সৃষ্টি হয়। আর এই ডিম্বক থেকে আসলে আমাদের ডিম্বাণু তৈরি হয়, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি আর কি হবে সেটা তৈরি হয়। স্তবক কত নম্বর স্তর? এটা হচ্ছে কিন্তু চতুর্থ স্তবক। তাহলে একটা জিনিস এখানে আমি বলি, এই যে পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো কোথায় থাকে আলটিমেটলি উদ্ভিদের? এগুলো উদ্ভিদের কোথায় থাকে? এই দুইটা জিনিস ফুলের মধ্যে। কোথায় থাকে? ফুল বা ফ্লাওয়ার। তাহলে এই ফুল জিনিসটা হচ্ছে মিলে আবৃতবীজী উদ্ভিদের জনন। এটা কি? ফুল হচ্ছে মিলে যে আবৃতবীজী যে উদ্ভিদ আছে আমাদের, আবৃতবীজী উদ্ভিদের জনন। এটা কি আবৃতবীজী উদ্ভিদের জনন? তাহলে ফুলের সংজ্ঞা যদি বলে আমরা কিভাবে লিখবো? ফুলের সংজ্ঞাটাকে আমরা তাহলে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। ফুল হলো উদ্ভিদের বংশবিস্তারের বা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটক। আমরা সংজ্ঞাটা কি লিখবো? আমরা সংজ্ঞাটা এভাবে বলবো যে উদ্ভিদের ফুল হলো উদ্ভিদের প্রজননের জন্য প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটক। বিশেষভাবে রূপান্তরিত বিটক। বিটক হচ্ছে কাণ্ডের একটা অংশ। ফুল কিন্তু কাণ্ডেই হয়, এটা কি মূলে হয় না? কাণ্ডের শাখা প্রশাখার মধ্যে যায় আলটিমেটলি কিন্তু আমরা ফুল দেখতে পাই। এটা হচ্ছে ফুল কাকে বলে আমরা বললাম। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম? এখন পর্যন্ত আমরা দেখলাম যে প্রজনন কাকে বলে, এর একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার অনুরূপ বংশধর তৈরি করতেছে। উদ্ভিদ প্রজনন মানে হচ্ছে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয়। তো উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি বিকাশ নিয়ে আলোচনা করা হয় আসলে আমাদের উদ্ভিদ ভ্রূণ বিদ্যা বা প্ল্যান্ট এমব্রায়োলজি।
প্রজননকে বলছে দুই ভাগে করা হয়, যৌন ও যৌন। এছাড়া এক্সট্রা আরেকটা আছে পার্থেনোজেনেসিস বা অপুংজন। তো এবার যৌন প্রজননের মধ্যে বলতেছি আমরা কাকে বলে, যেখানে দুইটা ভিন্ন প্রকৃতির গ্যামিটের মিলন, দুইটা ভিন্ন প্রকৃতির গ্যামিটের মিলনের মাধ্যমে, বিশেষ করে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে, তাই না? And আবৃত বীজের এখানে আমরা বলতেছি শুক্রাণু আসতে থাকে থেকে পুংকেশরের পরাগধানী পরাগরেণু থেকে, আর ডিম্বাণু আসতেছে মেনলি গর্ভাশয়ের ডিম্বক থেকে। তো এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এতটুকু বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা চলে যাবো যে কিভাবে শুক্রাণুটা তৈরি হইতেছে, ওই জিনিসটা দেখি। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে আমাদের পরাগরেণুর পরিস্ফুটনটা আমরা দেখবো, যাকে বলা হয় মাইক্রোস্পোরঞ্জিয়া। মাইক্রোস্পোরঞ্জিয়া, হ্যাঁ। তাহলে আমরা এখন করবো পরাগরেণুর পরাগরেণুর পরিস্ফুটন, পরাগরেণুর পরিস্ফুটন, বা যাকে আমরা বলি কি ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরঞ্জিয়া, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরঞ্জিয়া। আচ্ছা, তো এই জিনিসটাতে হলে প্রথমত আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পুংকেশরে কি কি থাকে। ঠিক আছে, উদ্ভিদের যে তৃতীয় স্তবক, সেই যে আমি যদি বলি উদ্ভিদের তৃতীয় স্তবক, তৃতীয় স্তবকের নাম হচ্ছে পুংকেশর। তৃতীয় স্তবকের নাম কি? পুংকেশর। তাহলে এই পুংকেশরের মধ্যে মিলে কি থাকে? পুংকেশরের মধ্যে থাকে একটা পরাগ দণ্ড, থাকতেছে কি একটা পরাগ দণ্ড, আরেকটা থাকতেছে আমাদের পরাগধানী, আরেকটা কি থাকতেছে? পরাগধানী। পরাগদণ্ডের ইংলিশ ফিলামেন্ট, পরাগদণ্ডের ইংলিশ হচ্ছে ফিলামেন্ট। এই চারটার ইংলিশ গুলো একটু কিন্তু মনে রাখা লাগবে। আর পরাগধানী, ওটাকে বলা হয় অ্যান্থার, ওটাকে বলা হয় অ্যান্থার। দুইটা জিনিসকে যোগ করতেছে যোজনী, দুইটা জিনিসকে যোগ করে রাখতেছে কে? যোজনী। যোজনীকে বলা হয় কানেকটিভ, এটাকে কি বলা হয়? কানেকটিভ। মানে জিনিসটা অনেকটা এরকম দেখো, এই হচ্ছে পরাগদণ্ড, আর তার মাথায় হচ্ছে আমাদের পরাগধানী, আর এই মাঝখানে দুইটাকে যোগ করে রাখছে আমাদের যোজনী। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতেছি পরাগধানী, এটাকে বলতেছি আমি যোজনী, আর ওইটাকে বলতেছি আমি পরাগধানী। আশা করি এতটুকু আমরা ছোট জিনিস আমরা বুঝতে পারছি। এবার এই যে পরাগধানীটা, এটা নিয়ে এখন আমাদের মেনলি কাজ। এই যে পরাগধানী বা অ্যান্থার, ওকে নিয়ে আমাদের এখন মেনলি চিন্তা ভাবনা বা কাজ কি? এই যে এটা অনেক সময় মানে পরিণত পরাগধানীটা অনেক সময় চার কোণা বিশিষ্ট হয়। কেমন হয়? চার কোণা বিশিষ্ট হয় ভিতরে, এবং প্রতিটি কোণায়, মানে প্রতিটি কোণার কোষগুলো কি হয়? বড় হয়। প্রতিটি কর্নারের কোষটা হচ্ছে বড় হয়, ঠিক আছে, ভিতরের কোষটা ছোট। ওই যে বড় কোষটা, এই কোষটার সাইটোপ্লাজমটা ঘন হয়, নিউক্লিয়াসটা বড় হয়, এটাকে বলা হয় আর্কিস্পোরাঞ্জিয়াল সেল। তাহলে আমি বলতেছি এই পরাগধানীর ভিতরে কিছু থাকে ছোট কোষ, কিছু থাকে বড় কোষ, কিছু থাকে ছোট কোষ, আর কিছু থাকতেছে কি বড় কোষ। বড় কোষটা কই থাকতেছে? কর্নারে থাকতেছে, কোনায় থাকতেছে। এবং এটার আমি একটা বৈশিষ্ট্য বললাম যে এর সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন, এর সাইটোপ্লাজমটা কি ঘন। ঠিক আছে, ঘন সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। এই কোষটার নাম হচ্ছে আর্কিস্পোরাঞ্জিয়াল সেল। এটার নাম হচ্ছে আর্কিস্পোরাঞ্জিয়াল সেল, এটার নাম হচ্ছে আর্কিস্পোরাঞ্জিয়াল কোষ বা সেল। আর এটার সংখ্যা একাধিক, মানে প্রজাতি অনুযায়ী ডিফার করবে, কারো একটা কারো দুইটা। এখন এই আর্কিস্পোরাঞ্জিয়াল সেলটা দেখো, এই যে আর্কিস্পোরাঞ্জিয়াল সেল, এটা এদিকেও বিভাজিত হয়, বাইরের দিকে বিভাজিত হয়, দুই দিকে বিভাজিত, মানে একটা কোষ কে
যখন মনে কর বিভাজিত হইতেছে, এদিকেও যখন হইতেছে, ওই দিকেও কিন্তু বিভাজিত হইতেছে, ভিতরের দিকে বাইরের দিকে। তাহলে সেভাবে বিভাজিত হতে হতে ভিতরের দিকে কিছু তৈরি করবে, বাইরের দিকে কিছু তৈরি করবে, তাই না? তাহলে সে বাহিরের দিকে, পরিধির দিকে, বাহিরে মানে পরিধি, তাই না? তাহলে পরিধির দিকে আলটিমেটলি সে তৈরি করবে দেয়াল কোষ। কি তৈরি করে? দেয়াল কোষ। পরিধির দিকে সে কি তৈরি করতেছে? দেয়াল কোষ। আর কেন্দ্রের দিকে সে তৈরি করতেছে আমাদের জনন, হ্যাঁ, প্রাথমিক জনন কোষ তৈরি করতেছে। তাহলে কেন্দ্রের দিকে কি বলতেছি? কেন্দ্রের দিকে সে তৈরি করতেছে প্রাথমিক জনন কোষ। এই আর্কিস্পোরেঞ্জিয়াল সেল সে বিভাজিত হচ্ছে, বাইরের দিকে তৈরি করতেছে দেয়াল কোষ, ভিতরের দিকে তৈরি করতেছে প্রাথমিক জনন কোষ। এখন দেখো, আর্কিস্পোরেঞ্জিয়াল সেল গুলা কিন্তু 2n। তাহলে এই প্রাথমিক জনন কোষ গুলোও 2n, দেয়াল কোষও 2n। তাহলে এখনো 2n এই আছে। এবার এই যে দেয়াল কোষগুলোর কিন্তু অনেকগুলো স্তর হইতে পারে। দেয়াল কোষগুলোর কিন্তু অনেকগুলো স্তর হয়। কয়টা স্তর হয় নরমালি? 3 থেকে 5 স্তর বিশিষ্ট। দেখুন, দেয়াল মানে কি? প্রাচীর। তাহলে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করে। দেয়াল কোষগুলো কি করে? 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করে। তাহলে বলতেছি কি, আর্কিস্পোরেঞ্জিয়াল সেল, এই আর্কিস্পোরেঞ্জিয়াল কোষটা পরিধির দিকে বিভাজিত হতে হতে দেয়াল কোষ তৈরি করতেছে। এই দেয়াল কোষটার থেকে আলটিমেটলি বিভাজিত হতে হতে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করতেছে, ভিতরের দিকে তৈরি করতেছে প্রাথমিক জনন কোষ। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন এটা এই যে আমাদের বাইরের দিকে আমাদের এই যে দেয়াল কোষটা প্রাচীর তৈরি করলো, আলটিমেটলি সে কি তৈরি করতেছে? পরাগথলি তৈরি করতেছে। আলটিমেটলি সে কি করতেছে? পরাগথলি তৈরি করতেছে। তো এতটুকু বুঝতে পারলো, মোর দেন এনাফ। এখন এই যে প্রাচীরের মধ্যে ভিতরের দিকে, এই যে প্রাচীর, এই প্রাচীরের ভিতরের দিকে সবচেয়ে ভিতরে কি বলতেছি? সবচেয়ে ভিতরের যে স্তরটা, তার একটা নাম আছে। সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে ট্যাপেটাইম। ট্যাপেটাম, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে ভিতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। তাহলে এই যে দেয়াল কোষ, ওখান থেকে উঠতেছে, প্রাচীরে 3 থেকে 5 স্তর থাকে। সবচেয়ে ভিতরের দিকে যে স্তর, তার নাম হচ্ছে ট্যাপেটাম। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা পরাগরেণুকে পুষ্টি দেয়। এটা কি করে? মানে পরাগরেণুর পরিস্ফুটনের সময় সে পরাগরেণুকে পুষ্টি সরবরাহ করে। সে পরাগরেণুকে কি করে? পুষ্টি সরবরাহ করে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা তার প্রাথমিক যে জনন কোষটা, সেটা নিয়ে একটু দেখি। এই প্রাথমিক জনন কোষটা কিন্তু আমাদের 2n, ঠিক না? এটা কি আমাদের 2n? তাহলে এই প্রাথমিক জনন কোষটা এখন বিভাজিত হবে। এটা কোন ধরনের বিভাজন হবে? মায়োসিস হবে। কোন ধরনের বিভাজন হবে? আলটিমেটলি আমাদের তো 2n থেকে nm হতে হবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যেতে হবে, তাই না? তাহলে এখানে হবে মিলে আমাদের মায়োসিস বা মিয়োসিস বিভাজন। মায়োসিস হচ্ছে, তাহলে একটা কোষ থেকে আমাদের কয়টা তৈরি হবে মিয়োসিসের মাধ্যমে? 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে পরাগরেণু। এগুলো কি? পরাগরেণু। পরাগরেণু কয়টা তৈরি হলো? 4টা। তাহলে পরাগরেণু কয়টা তৈরি হলো আমাদের? 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হলো। ফাইন, জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন পরাগরেণু নর্মালি কালার কেমন হয়, এটা একটা জিনিস, ঠিক আছে? এই যে এই প্রাথমিক জনন কোষটাকে কিন্তু আর অনেক সময় আরেকটা নামে ডাকা হয়, জানো? এটাকে অনেক সময় পরাগ মাতৃকোষ বলা হয়। এটাকে অনেক সময় বলা হয় পরাগ মাতৃকোষ, মানে এটা থেকে যেহেতু পরাগরেণু তৈরি হচ্ছে, তাই তাকে পরাগ মাতৃকোষ বলা হয়। এখন বলতেছি, এই যে প্রাথমিক জনন কোষ বা পরাগ মাতৃকোষ থেকে মায়োসিসের মাধ্যমে 4টা পরাগরেণু তৈরি হচ্ছে, এগুলার নর্মালি কালার হচ্ছে হলুদ। তো নর্মালি এদের কালার কেমন? হলুদ হয়। পরাগরেণু নর্মালি কালার কেমন হয়? হলুদ হয়। অন্যান্য কালারও দেখা যেতে পারে, বাট ম্যাক্সিমাম সময় কি হয়? হলুদ হয়। পুষ্টি কাঠ থেকে পায়? ট্যাপেটাম থেকে পায়। মাত্র করে ফেলছি। এখন একটা জিনিস, যদি 4টা পরাগরেণু একসাথে সাজানো থাকে, কি বলতেছি? 4টি পরাগরেণু সাজানো আছে, ঠিক আছে? মানে
বিভিন্ন প্রজাতি বিভিন্নভাবে সাজানো থাকে যদি হালকাভাবে লাগানো অবস্থায় থাকে, একসাথে হালকাভাবে লাগানো থাকে, তখন তাকে আমরা বলি, দেখো চার মানে টেট্রাড, তখন আমরা তাকে বলি পোলেন টেট্রাড। তখন আমরা তাকে বলি পোলেন টেট্রাড। বা এটাকে অনেক সময় বলা হয় পরাগ চতুষ্টয়, এটাকে অনেক সময় ডাকা হয় পরাগ চতুষ্টয়। দেখো নামের সাথে কিন্তু তার কাজের মিল, ঠিক না? যে চারটা চারটা পরাগরেণু একত্রে আছে, এই যে ছোট্ট একটা জিনিস, তাই না? আশা করি এটা আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে কি, পরাগরেণু গুলো যদি একবারে দুইটা মানে সবগুলো একটার সাথে এইভাবে লেগে থাকে, ওইটা তো হালকা ভাবে মনে করো এইভাবে 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 চারটা হালকা হালকা ভাবে লেগে আছে। যদি এমন হতো হয় যে পরাগরেণু গুলো একটা আরেকটার সাথে এইভাবে এইভাবে লেগে আছে, তখন তার একটা নাম আছে। তখন মানে পরাগরেণু গুলো যদি পৃথক না হয়ে একসাথে থাকে, তখন তাকে বলা হয় পলিনিয়াম। একটা বিশেষ ধরনের গঠন, একটা বিশেষ ধরনের গঠন কি বলতেছি, পরাগরেণু পৃথক না হয়ে একসাথে থাকে, পৃথক না হয়ে একসাথে থাকলে তার নাম আমরা কি লিখতেছি, তার নাম আমরা দিতেছি পলিনিয়াম। তার নাম কি লিখতেছি আমরা, পলিনিয়াম। এটার এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। এটা কোথাও কোথাও পাওয়া যায়, দুইটা গোত্র আমরা মিলে এটা দেখি, দুইটা গোত্রের উদ্ভিদ কি কি। একটা হচ্ছে অর্চিডাসিয়া, অর্চিডাসিয়া, আর একটা হচ্ছে অ্যাসলিপিয়াডাসি, অ্যাসলিপিয়াডাসি। ঠিক আছে, এই এই জিনিসটা কিন্তু এমসিকিউ জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ অনেক গোত্রের নাম আছে, তো এরকম দিতে পারে যে পোলেনিয়াম কোন গোত্রে দেখা যায়, কোন গোত্রে দেখা যায় না, এরকম থাকতে পারে। তাহলে আমরা এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারি যে পরাগধানী, পরাগধানী এর ভিতরে কিছু ছোট কোষ আছে, আর কর্নারে কর্নারে বড় কোষ আছে। বড় কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরেঞ্জিয়াল কোষ। আর্কিস্পোরেঞ্জিয়াল কোষ বাইরের দিকে বিবেচিত হতে হতে দেয়াল কোষ তৈরি করে, যেগুলো আসলে 3 থেকে 5টা স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি করে। সবচেয়ে ভেতরের প্রাচীরের নাম হচ্ছে ট্যাপেটাম। এটা কি করে, পুষ্টি সরবরাহ করে। অন্যদিকে কেন্দ্রের দিকে বিবেচিত হতে হতে তৈরি করে প্রাথমিক জনন কোষ। ওইটা আলটিমেটলি মিউসিসের মাধ্যমে বিবেচিত হয়ে 4টা পরাগরেণু তৈরি করে। এগুলো যদি একসাথে থাকে তখন আমরা বলি পোলেন টেট্রাড। যদি একবারে মানে পৃথক না হয়ে একসাথে থাকে তাকে আবার পোলিনিয়ামও বলা হয়। কোথায় পাওয়া যায়, অর্চিডাসি, অ্যাসক্লেপিয়ারিসি। শেষ। তাহলে মোটামুটি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন কি একটা মানে ছোট একটা, ছোট না ভালো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে, সেটা আমরা বুঝবো। সেটা হচ্ছে কিভাবে পরাগরেণুটার গঠন হচ্ছে, এটা কিভাবে আমাদের মানে পরাগরেণুর গঠনটা নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে, তাহলে এখন আমরা যাবো পরাগরেণুর গঠন। যখন আমরা একটু পরাগরেণুর গঠনটা দেখি, পরাগরেণুর গঠন। তাহলে পরাগরেণুর গঠন দেখতে গেলে এখন আমরা পরাগরেণুর বিভিন্ন আকৃতি, ঠিক আছে, পরাগরেণুর বিভিন্ন আকৃতি দেখা যায়। এটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে। এটার ব্যাস, এটার ব্যাস এভারেজে 10 থেকে 200 মাইক্রোমিটার। এটার ব্যাস বা ডায়ামিটার এভারেজে 10 থেকে 200 মাইক্রোমিটার। পরাগরেণু নর্মালি হয় এক কোষী। এই যে একটা পরাগরেণু, এটা কি, এটা কিন্তু একটা এককোষী কোষ। এটা হচ্ছে একটা এককোষী কোষ, একটা হ্যাপ্লয়েড কোষ, এবং তার মধ্যে নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড কোষ এবং কি একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। পরাগরেণুর ত্বক থাকে দুইটা। পরাগরেণু, এই যে পরাগরেণু, তার যে ত্বক, ত্বক কয়টা, ত্বক থাকে দুইটা। আর নিউক্লিয়াস কয়টা থাকে বললাম, একটা থাকে, নিউক্লিয়াস থাকে একটা। এখন এই যে ত্বক, ত্বক দুইটার নাম কি কি আমরা দেখি। একটা হচ্ছে এক্সাইম আর একটা হচ্ছে ইনটাইম। ত্বকের নাম কি কি, একটা হচ্ছে এক্সাইম,
আর একটা হচ্ছে ইন টাইম। এক্সাইন মানে বাইরে, এক্সাইন মানে কি জানি, বাইরের আবরণ। তাহলে এক্সাইন মানে হচ্ছে বহিতক, এক্সাইন মানে হচ্ছে বহিতক। এই এক্সাইন আসলে কেমন? এটা কিউটিন যুক্ত। যেহেতু বহিতক, বাইরের জিনিস কি হতে হবে? শক্ত হইতে হবে, পুরু হইতে হবে, তাই সেটা কিউটিন যুক্ত। সেটা কি যুক্ত? কিউটিন যুক্ত। শক্ত হওয়ার জন্য কিউটিন আছে। আর ইনটাইন, সেটা তো ভিতরের দিকে, তাই না? তাহলে সেটা হচ্ছে পাতলা। ইনটাইনটা কেমন? পাতলা। সেটা কি দ্বারা নির্মিত? সেটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। এটা কি দ্বারা নির্মিত? সেলুলোজ দ্বারা নির্মিত। ইনটেন মানে কি বলতেছি আমরা? অন্তত। তাহলে একটা বহিঃত্বক আর একটা অন্তত। বহিঃত্বকটা শক্ত পুরু কিউটিন যুক্ত, অন্ততকটা পাতলা এবং সেলুলোজ নির্মিত। এছাড়া বহিঃত্বকের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ পাওয়া যায়, ওটা খুব ইম্পর্টেন্ট। ওই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে ক্লোরোপোলেনিন। এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, রাসায়নিক পদার্থ পাওয়া যায়, ওটার নাম হচ্ছে ক্লোরোপোলেনিন। ক্লোরোপোলেনিন। তাহলে ক্লোরোপোলেনিন কোথায় পাওয়া যায়? এক্সাইনে পাওয়া যায়। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সাইনের মধ্যে জায়গায় জায়গায়, মানে এই যে এক্সাইনটা আমরা বলছি এটা অনেকটা পুরু, তাই না? কিন্তু জায়গায় জায়গায় এটার মধ্যে ছিদ্রের মতো কিছু অংশ আছে। জায়গায় জায়গায় কি আছে? অনেক ছিদ্র, পাতলা ছিদ্রের অংশ আছে। ওইগুলাকে বলা হয় জনন রন্ধ্র। ওইগুলাকে কি বলা হয়? জনন রন্ধ্র বা রেণুরন্ধ্র আসতে পারে। হ্যাঁ, জনন রন্ধ্র বা রেণু রন্ধ্র বা জার্ম বা জার্ম জিনিসটা আমি বুঝাচ্ছি। তার আগে শুনে রাখি, জার্ম পোরের সংখ্যা কয়টি? নর্মালি 20টি। মানে জিনিসটা হচ্ছে দেখো, এই মনে করে আমাদের পরাগ রেণু, পরাগ রেণুর মনে করো একটা হচ্ছে বাইরের আবরণ আর একটা মনে করো ভিতরের আবরণ। যদি আমার চিত্রটা সুন্দর হয়নি, জাস্ট বোঝানোর জন্য বললাম, আমি আর একটু সুন্দর করে আঁকি। মনে করি এই হচ্ছে তার ভিতরের আবরণ এবং তার বাইরে এই হচ্ছে তার বাইরের আবরণ, মনে করি। হ্যাঁ, এই এরকম তার বাইরের আবরণ। হ্যাঁ, এবং তার বাইরের আবরণ। ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে, তাই না? ভিতরে তার নিউক্লিয়াস আছে। এখন এই যে বাইরের আবরণ, এই বাইরের আবরণের জায়গায় জায়গায় হচ্ছে পাতলা। এটা বাইরের আবরণের কিছু কিছু জায়গাটা পাতলা আছে, ছিদ্র আছে। ওইগুলাকে বলা হচ্ছে আমাদের জানপুর বা জননরন্ধ্র বা রেণুরন্ধ্র। কটা থাকে? 20টা থাকে। এতটুকু আমরা বুঝতে পারছি। প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াসটা করে আছে মাঝখানে আছে, পরে এক সাইডে চলে যায়। ঠিক আছে, এতটুকু আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা না। তার এক্সাইম নিয়ে কথা বললাম, তার ইনটাইম নিয়েও আমরা একটু কথা বললাম। ঠিক আছে, তার ইনটাইম নিয়ে আমরা কথা বললাম। এখন তার নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। এখন তার কি নিয়ে কথা বলবো? তার নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। তার নিউক্লিয়াসটা বিভাজিত হয়। তার নিউক্লিয়াসটা কি হয়? বিভাজিত হয়। হয় একটা বড় নিউক্লিয়াস তৈরি করে আর একটা ছোট নিউক্লিয়াস তৈরি করে। এখন আমরা যে নিউক্লিয়াসের ভাগ দেখবো, এটার একটা নাম আছে। এই নামটা পরীক্ষার মধ্যে দরকার। এটাকে বলা হয় পুং গ্যামিটোফাইটের বিকাশ। পুং গ্যামিটোফাইটের বিকাশ। মানে একটা পরাগরেণু থেকে কিভাবে আসলে আমাদের শুক্রাণুটা তৈরি হইতেছে, এখন আমরা সেই জিনিসটা দেখি। তো এটাকে বলা হয় পুং গ্যামিটোফাইটের বিকাশ, বা বলা হয় ডেভেলপমেন্ট অফ মেল গ্যামিটোফাইট। এখন এটার প্রথম যে কোষটা, এর নাম কি হবে? পুং গ্যামিটোফাইটের পরাগরেণু। তাহলে পুং গ্যামিটোফাইটের প্রথম কোষের নাম হবে পরাগরেণু। এবার পরাগরেণুর যে নিউক্লিয়াসটা, আমরা এখানে মিলে তার নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করব। তার যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা বিভাজিত হবে অসমভাবে। অসমভাবে বিভাজিত হয়, তাহলে কি হয়? একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস। তাহলে একটা কি হতেছে? হচ্ছে বড় নিউক্লিয়াস, হয় ছোট নিউক্লিয়াস।
এটা বড় নিউক্লিয়াস আছে, বড় নিউক্লিয়াসটা আসলে আমাদের নালিকা নিউক্লিয়াস। এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আর এই যে ছোট নিউক্লিয়াসটা আছে এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। তারা বলেছি পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা কয় ভাগে ভাগ হইতেছে? দুই ভাগে ভাগ হইতেছে, একটা বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস। বড়টাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ছোটটাকে বলা হয় জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। এটা কিন্তু ছোটবেলা আমরা পড়ে আসছি 9 10। হ্যাঁ, তা আবার মনে করে দিচ্ছি। দেখো এখন কি হয়, এই যে নালিকা নিউক্লিয়াসটা সেটা সামনের দিকে আগাতে থাকে। সেটা কি করে? সামনের দিকে আগাতে থাকে এন্ড আলটিমেটলি সে নালি তৈরি করে। জিনিসটা হচ্ছে দেখো অনেকটা এরকম একটা ছবির মতো দেখাই আমি। মনে করো এ হচ্ছে তার ইনটাইম, তার বাইরে এ হচ্ছে এক্সন, ভিতরে হচ্ছে নিউক্লিয়াস। এবার এই ভিতরে নিউক্লিয়াসটা ভাগ হয়, একটা হচ্ছে বড় নিউক্লিয়াস, একটা হচ্ছে ছোট নিউক্লিয়াস। এতটুকু বুঝতে পারলাম। এরপরে কি হইতেছে, এবার এই যে ইনটাইমটা আছে, ইনটাইমটা বৃদ্ধি পাবে। ইনটাইমটা কি হবে? বৃদ্ধি পাবে। জাঙ্কুর যে আছে, এই যে এখানে এখানে ছিদ্র আছে না, ছিদ্র 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 দিয়ে বেরোয়। তো কে আগে যাবে? বড় নিউক্লিয়াসটা আগে যাবে। কি তৈরি করবে আলটিমেটলি দেখো জিনিসটা, এই দেখো অনেকটা জিনিসটা এখন এরকম তৈরি করবে। ঠিক আছে, বাইরে দিয়ে কিন্তু তার এই যে এক্সাইন, ভিতরের ইনটাইম। সামনের দিকে আছে বড় নিউক্লিয়াস, পিছনে আছে জেনারেটিভ নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটা সামনের দিকে যাইতে যেতে কি তৈরি করতেছে আমাদের? যে টিউবটা তৈরি করতেছে, নালিকাটা তৈরি করতেছে। এই নালিকাটাকে বলা হয় পোলেন টিউব বা পরাগ নালিকা। এটা এটা মনে করে সামনের দিকে যাইতে থাকবে, এটা আরো সামনের দিকে যাইতে থাকবে, মনে করে এরকম। এটা আরো বড় হতে থাকবে, আর পিছনে এটা থাকবে। আর এদিকে তো আমাদের এক্সাইন আছে। জিনিসটা কোথায় হইতাছে সেই জিনিসটা যদি এখন আমি একই সাথে তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। দেখো দেখো, এই মনে করো একটা গর্ভাশয়, সরি মানে গর্ভমুণ্ড, এই যে কোন ত্রিস্তবকটা দেখাইলাম, তাহলে এখানে ভিতরে আছে ডিম্বক, তাই না? এখন ওই যে পরাগরেণু এখানে আসলো, এসে পড়লো, পড়ার পর এবার সেইভাবে এই যে পোলেন টিউবটা এভাবে তৈরি হয়। ওখান থেকে টিউবটা তৈরি হয়, টিউবটা এভাবে ভিতরের দিকে আসে, ডিম্বক রন্ধ্র পর্যন্ত যায়। এখানে ভিতরে একটা হচ্ছে আমাদের, প্রথম হচ্ছে বড় নিউক্লিয়াস, আর পিছনে হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। আর এই আমাদের পরাগ নালী, সরি এটা হচ্ছে আমাদের পরাগ নালী। তাহলে এই পরাগ নালীটা কে তৈরি করতেছে আমি যদি বলি, এটা আমাদের বড় নিউক্লিয়াস তৈরি করতেছে। কে তৈরি করতেছে? বড় নিউক্লিয়াসটা সামনের দিকে অগ্রসর হইতে হইতে আমাদের এই পরাগ নালী, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে পোলেন টিউব। এটা আরেকটা নাম হচ্ছে পোলেন টিউব। এটা যাইতে যেতে কতটুকু পর্যন্ত যাবে দেখো বলতো? একবারে ডিম্বক রন্ধ্রের কাছে যাবে। কারণ ডিম্বক রন্ধ্রে গেলে পরে কি হবে দেখো, এই বড় নিউক্লিয়াসটা ঢুকবে, এবার এই যে জেনারেটিভ যে নিউক্লিয়াস ওইটাও ভিতরে ঢুকবে। মজার বিষয় হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াসটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করে। জেনারেটিভ নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কি করবে? দুইটা শুক্রাণু তৈরি করবে। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের ফুন্ডামেন্টাল। এটাকে বলা হয় ফুন্ডামেন্টাল সাইট। আমি এই যে এখানে জিনিসটাও ছবিটাও তোমাদেরকে দেখাই, তাই না? তাহলে বড় নিউক্লিয়াসটা আলটিমেটলি আমাদের কি করতেছে? এটা আলটিমেটলি পোলেন টিউব তৈরি করতেছে। পোলেন টিউব তৈরি করে আলটিমেটলি গর্ভ, মানে এই যে ডিম্বক রন্ধ্রের কাছে নিয়ে যাচ্ছে, ডিম্বক রন্ধ্রের কাছে নিয়ে যাচ্ছে। আর ছোট নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে আমাদের দুইটা শুক্রাণু তৈরি করতে। কটা শুক্রাণু? দুইটা শুক্রাণু তৈরি হতেছে। সবগুলোই কিন্তু এন 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 এন, তাই না? কারণ পরাগরেণু কিন্তু একই। তাহলে এই যে জিনিসটা এভাবে আলটিমেটলি আমাদের কি হইতেছে? পুংগ্যামেটোফাইট বা পুংগ্যামেট বা শুক্রাণু তৈরি হইতেছে। এখন দেখো তো, এই যে শুক্রাণুটা, এই যে একটা ছোট নিউক্লিয়াস থেকে যখন শুক্রাণু তৈরি হইতেছে, এখানে কোন ধরনের বিভাজন হবে বলতো? মাইটোসিস। কেমন হচ্ছে এটা? মাইটোসিস, কারণ এটা তো এন, কারণ তার আগেরটাও ছিল এন।
শুধুমাত্র আমাদের মানে মিউসিস হচ্ছে কোথায় দেখো, পরাগরেণু তৈরির সময় এই ধাপটা। ঠিক আছে, এই যে মোটামুটি জিনিসটা বুঝলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পুংগেমিটোফাইট। ঠিক আছে, তাহলে এই এখন আমরা পুংগেমিটোফাইট কাকে বলে সেটা যদি বলি, সেটা হচ্ছে যে পরাগরেণু, এরপর হচ্ছে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পরাগ নালিকা, পুংগেমিট মানে শুক্রাণু, পুংগেমিট, এগুলোর সমন্বয়ে আলটিমেটলি আমাদের গঠিত হয় পুংগেমিটোফাইট। এগুলোর সমন্বয়ে আলটিমেটলি আমাদের কি হলো, পুংগেমিটোফাইট, পুংগেমিটোফাইট। ঠিক আছে, এটা কিন্তু এই পুংগেমিটোফাইটটা কিন্তু একটা ক্ষুদ্র সময়, এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়, তাহলে পুংগেমিটোফাইটের সময়টা হচ্ছে ক্ষুদ্র, এবং এটা কিন্তু স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এটা কি, স্পোরোফাইটের উপর নির্ভরশীল, স্পোরোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গ্যামেটোফাইট জিনিসটা থেকে, গ্যামেটোফাইট হচ্ছে গ্যামেট মানে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইট হচ্ছে আমাদের ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন কি কি দেখলাম, আমরা পরাগরেণুর গঠনটা দেখলাম তিন মুহূর্তে, যে পরাগরেণু গুলো নর্মালি হচ্ছে আমাদের এটার ব্যাস হয় 10 থেকে 200 মাইক্রোমিটার, সরি, এটার ব্যাস নর্মালি 10 থেকে 200 মাইক্রোমিটার। একটা পরাগরেণু নর্মালি এককোষী হয়, হ্যাপ্লয়েড হয়, একটা নিউক্লিয়াস থাকে। তার ত্বকের আমরা দেখি দুইটা অংশ, একটা হচ্ছে এক্সাইন বা বহিঃত্বক, ইনটাইন বা অন্তত্বক। ইনটাইনটা হচ্ছে পাতলা সেলুলোজ নির্মিত, আর এক্সাইনটা হচ্ছে শক্ত পুরো কিউটিন যুক্ত। এক্সাইনের একটা কেমিক্যাল পাওয়া যায় স্পোরোপোলেনিন। এক্সাইনটা মাঝে আমরা কিছু পাতলা ছিদ্র দেখতে পাই, যেটা হচ্ছে জননরন্ধ্র, রেণুরন্ধ্র, জাঙ্কুর, কয়টা থেকে 20টা, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর নিউক্লিয়াসের যে বিকাশটা দেখবো আমরা, তাকে আমরা বলতে চাই আসলে পুংগেমিটোফাইটের বিকাশ। এটা একটা পরাগরেণু, তার যে নিউক্লিয়াস সেটা কিন্তু একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এটা অসমভাবে বিভাজিত হবে, তো একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস তৈরি করে। বড় নিউক্লিয়াসটা আমাদের নালিকা নিউক্লিয়াস, যেটা আসলে পোলিন টিউব তৈরি করে। এই যে বড় নিউক্লিয়াস, এই যে বড় নিউক্লিয়াস, সে কি করতেছে, সে এই যে মানে ইনটাইনটা একজনের জাঙ্কুর দিয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছে কে, বড় নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। আর পিছনে পিছনে আসতেছে কি, জননিউক্লিয়াস, পিছনে পিছনে আসতেছে জননিউক্লিয়াসটা মাইটোসিসের মাধ্যমে দুইটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করবে। পরবর্তীতে তারা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রথমে বড় নিউক্লিয়াস প্রবেশ করবে, তারপর শুক্রাণু দুটাও প্রবেশ করবে। তাহলে যে পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জননিউক্লিয়াস, পরাগনালিকা, পুংরেণু, এগুলোর সম্পূর্ণ আলটিমেটলি হয় পুংরেণু।